আজকের ভিডিওতে আমরা কিন্তু ক্লাস 9 ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এর কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। গতদিন কিন্তু আমরা জেনেছিলাম বিপ্লব কি, শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হলো এবং শিল্প বিপ্লবের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে। তো আজকে আমরা জানতে পারবো যে ইংল্যান্ডে যত তাড়াতাড়ি শিল্প বিপ্লব হলো বাকি ইউরোপের যে দেশগুলো ছিল সেখানে কেন হলো না, এটা আমাদের মূল আজকের আলোচনার বিষয়। তো আমরা প্রথমেই দেখব যে ইউরোপের অন্য দেশে শিল্পায়ন কেন দেরি হয়েছিল। এটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। আমরা কিন্তু এই পয়েন্টগুলো ব্যবহার করে যদি উত্তর তৈরি করতে পারি, আশা করছি আমরা কিন্তু ফুল নাম্বার নিয়ে আসতে পারবো। তো প্রথমে যেটা সবচেয়ে বড় বিষয় ছিল রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং বিপ্লবে কিন্তু ইউরোপ জর্জরিত ছিল। আমরা ক্লাস 9-এর প্রথম অধ্যায় যদি দেখি ফরাসি বিপ্লব, তারপরে দ্বিতীয় অধ্যায় নেপোলিয়নের এন্ট্রি হচ্ছে। তো আমরা যদি এই দুটো অধ্যায় পড়ি তাহলে দেখতে পারবো কত টাইপের যুদ্ধ হচ্ছে। তৃতীয় অধ্যায় আমরা কিন্তু দেখতে পারবো যুদ্ধ, অর্থাৎ যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। ইংল্যান্ড কিন্তু সেই জায়গাটাতে সেরকমভাবে ছিল না, আর ইংল্যান্ডের কিন্তু অনেকগুলো উপনিবেশ ছিল। তো ইংল্যান্ডের ক্ষেত্রে কিন্তু সেই ক্রাইসিসটা হয়নি যেটা বাকি ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে হয়েছে। তো প্রথমে ছিল দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং বিপ্লব, তারপরে কি সামন্ততান্ত্রিক প্রভাব, অর্থাৎ পুরনো ভূমি ব্যবস্থা যা ছিল, পুরনো ভূমি ব্যবস্থা যা আধুনিক পুঁজিবাদ, যে আধুনিক যে থিঙ্কিং পুঁজিবাদের, তার পথে কিন্তু বাধা সৃষ্টি করেছিল। এরপরে মূলধনের অভাব, ইংল্যান্ডের কাছে যে পরিমাণ মূলধন ছিল, কারণ ইংল্যান্ড তখন বিশ্ব শাসন করছে, সেটা কিন্তু বাকি দেশগুলোর পক্ষে সম্ভব ছিল না, তাদের কাছে কিন্তু মূলধনের অভাব ছিল। এটা যোগাযোগ ব্যবস্থার অনুন্নতি, ইংল্যান্ড যেহেতু বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছে, তাই তাদের কিন্তু সড়ক পথ, জলপথ সব জায়গাতে কিন্তু তারা আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা তার প্রতি কিন্তু ফোকাস করেছিল। কিন্তু বাকি যে ইউরোপের কান্ট্রিগুলো ছিল সেখানে কিন্তু সড়ক এবং জলপথের অভাব দেখা দিয়েছিল। এবং এরই পাশাপাশি উপনিবেশের অভাব, বাকি যে ইউরোপের দেশগুলো ছিল তাদের উপনিবেশের সংখ্যা নিতান্তই কম ছিল বা ছিল না বললেই চলে, কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে কিন্তু ঠিক তার বিপরীত অবস্থা ছিল। এই সমস্ত কারণের জন্যই কিন্তু ইউরোপের যে বাকি দেশগুলো আছে বা অন্য দেশগুলো আছে তাতে কিন্তু শিল্পায়নে একটা দেরিতে হয়েছিল। তো এরপরে আমরা দেখবো সবার আগে ফ্রান্সকে নিয়ে। তো ফ্রান্সে শিল্পায়নের পথে বাধা কি ছিল। আমরা ফ্রান্সকে যদি দেখি সবার আগে আমাদের মনে পড়বে প্রথম অধ্যায়ের কথা। প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবে আমরা দেখতে পারবো বুর্ব রাজবংশে যে সমস্ত রাজারা ছিল তারা কিরকম ব্যয়বহুল ব্যক্তিত্ব ছিলেন, এবং লাস্টে ষোড়শলুয়ের যে পত্নী মেরি আতোয়ানের সে কিরকম ব্যয়বহুল ছিলেন। তো ফ্রান্স কিন্তু বেশিরভাগ যে খরচাগুলো, তাদের যে ব্যয়গুলো, তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে করতো, এবং তারা কিন্তু বিভিন্ন যুদ্ধে যোগদান করতো এবং তাদের অর্থ কিন্তু খরচ করে ফেলতো, এবং বিভিন্ন অনুষ্ঠান করতো, অর্থ খরচ করে ফেলতো। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারবো প্রথম অধ্যায়ে। তো শিল্পায়নের ভিতরে প্রথম যে ব্যাপারটা ছিল, একটা তো অর্থনৈতিক ব্যাপার ছিলই। প্রথমে কি বিপ্লবজনিত অস্থিরতা, যে কোনো মুহূর্তে বিপ্লব হচ্ছে। ফ্রান্স তো ফার্স্ট রেভলিউশন নিয়ে আসছিল না। তো এরপরে কি মূলধনের অভাব, কারণ মূলধন তো এরা অন্যদিকে ব্যয় করছিল। তারপরে কৃষি নির্ভর সমাজ, অর্থাৎ ফ্রান্সের সমাজ ছিল কৃষিভিত্তিক, তো এটা একটা বিরাট বড় বিষয় ছিল। এবং কি খনিজ সম্পদের দূরবর্তী অঞ্চল, অর্থাৎ তাদের খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলো তাদের জায়গা থেকে অনেকটা দূরে ছিল। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু ফ্রান্সের শিল্পায়ন দেরি হয়েছিল, এটাও কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে সংস্কার করলো কে? নেপোলিয়ান প্রথমে আসলো। নেপোলিয়ান কি করলো? মহাদেশীয় অবরোধ প্রথা, এর মাধ্যমে তিনি কিন্তু ফ্রান্সের উন্নয়নই করতে চেয়েছিলেন। এরপরে আমরা দেখবো কে? লুই ফিলিপকে। আর এই ব্যক্তির আমলে কিন্তু ফ্রান্স প্রথম শিল্পায়নের দিকে, অর্থাৎ শিল্প বিপ্লবের দিকে কিন্তু ধাবিত হয়। টাইম পিরিয়ড ছিল 1830 থেকে 1848। কার সময় হয়েছিল প্রথম শিল্প বিপ্লব? লুই ফিলিপের সময় হয়েছিল। এরপরে যে ব্যক্তিত্বের মাধ্যমে ফ্রান্সের শিল্প বিপ্লব খুব ভালো মতো করে ছড়িয়ে গেল সেটা হচ্ছে তৃতীয় নেপোলিয়ান। আর এই ব্যক্তি কিন্তু বিবস্ত্র গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফ্রান্সের শিল্পায়নে। অর্থাৎ ইনি আসার পরে কি করলেন? রেলপথ এবং শিল্পক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রসার ঘটালেন, এবং আর্থিক সহায়তার জন্য কিন্তু তিনি শিল্পের উন্নয়নে এবং অর্থ বিনিয়োগের জন্য তিনি 1852 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন ক্রেডিট মবিলিয়ার ব্যাংক এবং ক্রেডিট ফসিয়ার। এই ক্রেডিট মবিলিয়ার ব্যাংক এটা কি? এটা হচ্ছে শিল্পের উন্নয়নে অর্থ বিনিয়োগের জন্য প্রতিষ্ঠিত একটি ব্যাংক। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1852 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিলেন? তৃতীয় নেপোলিয়ান। 2 নম্বরে আসলে আমরা লিখতে পারবো। এবং তৃতীয় নেপোলিয়ান কিন্তু ফ্রান্সের ব্যাংকে পুনর্গঠন করেছিলেন, অর্থাৎ ব্যাংক অফ ফ্রান্স কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের কিন্তু চোখ দিতে হবে, সেটা হচ্ছে প্যারিস কমিউন। প্যারিস কমিউন কবে হয়েছিল? 1871 খ্রিস্টাব্দে। এই প্যারিস কমিউনটা কি? এটা হচ্ছে শেষ জ্যাকোবিন বিদ্রোহ। আমরা যদি প্রথম অধ্যায়ে যাই তাহলে আমরা দেখতে পাবো জ্যাকোবিন যে দল, সেই জ্যাকোবিনদের যে নেতাকে ছিলেন রোবসপিয়ার, তাই তো? এই জ্যাকোবিনদেরই শেষ বিদ্রোহ ছিল কিন্তু এই প্যারিস কমিউন। এবং এখানটায় কিন্তু একটা বিরাট বড় ঘটনা ঘটতেছে। এই 1871 সালে 22 থেকে 29 মেতে দেখা যাচ্ছে যে এই 7 দিন ধরে
প্যারিস কমিউন দমনের জন্য কিন্তু ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আর এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু অ্যাডলফ থিয়াস। তাহলে কি মনে রাখতে হবে, প্যারিস কমিউন কবে, 1971। এটা কি, এটা জ্যাকোবিনদের শেষ বিদ্রোহ। কি ঘটনা ঘটলো এখানে আমরা দেখতে পারবো, 22 থেকে 29 মে ওই 1871 সালে কিন্তু এই প্যারিস কমিউনে কিন্তু কি হচ্ছে, যে একটা ব্যাপক হত্যাকাণ্ড চালানো হচ্ছে, ব্যাপক দমনপীড়ন চালানো হচ্ছে। আর এর নেতৃত্ব কে দিচ্ছেন, অ্যাডলফ থিয়াস। ফরাসি ইন্দোচীন, ফরাসি ইন্দোচীন কি, দক্ষিণ পূর্ব এশিয়ায় ফ্রান্সের একটা উপনিবেশ। এই ফরাসি ইন্দোচীন কবে গঠিত হচ্ছে, 1887 খ্রিস্টাব্দে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্রান্সে প্রথম যে রেলপথ নির্মিত হয় সেটা কবে হয়েছিল, সেটা 1837 খ্রিস্টাব্দে হয়েছিল। কোথা থেকে কত দূর অব্দি হলো, অর্থাৎ প্যারিস থেকে জেমেন পর্যন্ত হলো। বোঝা গেল, প্যারিস থেকে জেমেন পর্যন্ত কিন্তু ফ্রান্সের প্রথম রেলপথ নির্মিত হচ্ছে এবং সেটা 1837 খ্রিস্টাব্দে। এই গেল ফ্রান্স। তাহলে এইটুকু আলোচনা যেটা করলাম না, এখানে কিন্তু আমাদের 3 থেকে 4টা প্রশ্ন হয়ে গেছে। এরকম 3 থেকে 4টা প্রশ্ন। প্রথমেই ইউরোপের অন্য দেশে শিল্পায়ন কেন দেরিতে হলো, বা ইংল্যান্ডে আগে শিল্প বিপ্লব ঘটলো বাকি জায়গায় কেন ঘটলো না। 4 নম্বরের টিকা হিসাবে আসতে পারে, 2 নম্বরেও আসতে পারে, আমরা লিখতে পারবো। আবার প্রশ্ন কি হতে পারে, যে ফ্রান্সের শিল্পায়নের পথে প্রধান বাধা বা অন্তরায় কি ছিল, বা ফ্রান্সের শিল্পায়নে বিভিন্ন সংস্কারকের ভূমিকা আলোচনা করো, বা ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়নের ভূমিকা আলোচনা করো। তাহলে এই পার্টগুলো কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। এই পয়েন্টগুলোকে গুছিয়ে যদি আমরা 3-4টা পয়েন্ট খুব সুন্দর করে দিতে পারি এবং ভূমিকা এবং কনক্লুশন দিতে পারি, তাহলে কিন্তু আমাদের 4 নম্বরের নোট রেডি। খুব যে কঠিন বিষয় তা কিন্তু নয়। এরপরে আমরা দেখব বেলজিয়ামকে নিয়ে। বেলজিয়াম কি, বেলজিয়ামকে কি বলা হয়, মানে ইউরোপের ইংল্যান্ড নামে পরিচিত। প্রশ্ন হতে পারে 1 নম্বরে, ইউরোপের ইংল্যান্ড নামে কে পরিচিত, বেলজিয়াম। ইউরোপের ইংল্যান্ড নামে কে পরিচিত, বেলজিয়াম। বেলজিয়ামে কয়লা ও লোহা সমৃদ্ধ অঞ্চল ছিল, তার নাম কি ছিল, ওয়ালনিয়া। বেলজিয়ামে কয়লা এবং লোহা সমৃদ্ধ অঞ্চলের নাম কি, ওয়ালনিয়া। এর প্রধান সংস্কারক কে ছিলেন, ব্রিটিশ প্রযুক্তি এবং কারিগরদের সাহায্যে কিন্তু বেলজিয়ামের এই উন্নয়ন, এই শিল্পায়ন সম্ভব হয়েছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সোসাইটি জেনারেল ব্যাংক কিন্তু বেলজিয়ামে প্রতিষ্ঠিত হচ্ছে। সোসাইটি জেনারেল ব্যাংক বেলজিয়ামে প্রতিষ্ঠিত হচ্ছে কবে, 1822 খ্রিস্টাব্দে। এবং এই ব্যাংক কিন্তু শিল্প স্থাপনে বড় ভূমিকা নিয়েছিল। এরই পাশাপাশি বেলজিয়ামে রেলপথ স্থাপিত হচ্ছে কাদের মাধ্যমে, এটা কিন্তু ইংরেজ শিল্পপতিদের চেষ্টায় বেলজিয়ামে কিন্তু রেলপথ স্থাপিত হচ্ছে। এবং উপনিবেশ, সবচেয়ে বড় কথা, আফ্রিকায় আধিপত্য বিস্তারে কিন্তু বেলজিয়াম অগ্রণী ভূমিকা নিয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, কঙ্গো, কঙ্গো কিন্তু ছিল বেলজিয়ামের উপনিবেশ। আর এই কঙ্গোর আবিষ্কর্তা কে ছিলেন, স্ট্যানলি। তাহলে বেলজিয়ামের ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষ কিছু দেখবো না, কিন্তু কয়েকটা জায়গা আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যে ইংল্যান্ড মানে ইউরোপের ইংল্যান্ড, মানে সে সময় ইংল্যান্ড তো বিশ্বের কারখানা, শিল্পের কারখানা, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে। আর ইউরোপের ইংল্যান্ড নামে পরিচিত হচ্ছে বেলজিয়াম। এবং বেলজিয়ামকে সর্বতভাবে সহযোগিতা কারা করছে, এখানে কিন্তু ইংরেজ শিল্পপতিরা, ইংরেজ যারা যারা রয়েছে তারা কিন্তু করছে। আর বেলজিয়ামের উপনিবেশের নাম ছিল কঙ্গো। আর ফরাসি ইন্দোচীন, যেটা কি দক্ষিণ পূর্ব এশিয়ায় ফ্রান্সের উপনিবেশ ছিল। তো এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। দুটো প্রশ্ন যেটা আমরা কিন্তু প্রথম অধ্যায়ে পড়ে এসেছি ফরাসি বিপ্লবে, যে ষোড়শ অর্থমন্ত্রীর নাম কি ছিল, ক্যানন, এবং জ্যাকোবিন নেতা কে ছিলেন, রোবসপিয়ার। তো এইটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়, যেখানে আমরা ইউরোপের শিল্পায়ন কেন দেরিতে হলো, এবং বিশেষ করে দুটো দেশ, একটা ফ্রান্স, একটা বেলজিয়াম নিয়ে আলোচনা করলাম। আরও দুটো দেশকে নিয়ে আমাদের জানতে হবে, তারা হচ্ছে রাশিয়া এবং জার্মানি, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি কনসেপ্ট ক্লিয়ার করা গিয়েছে। তাহলে মোটামুটি আমাদের দ্বিতীয় ভাগের ভিডিওতে কিন্তু যে পার্টগুলো আলোচনা করলাম, এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন হতে পারে। যেরকম সবচেয়ে বড় কথা যেটা হতে পারে, যে ফ্রান্সে প্রথম শিল্প বিপ্লব কার হাত ধরে হয়েছিল, লুই ফিলিপের হাত ধরে হয়েছিল, এবং কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1830 থেকে 1848-এর ভিতরে। তৃতীয় নেপোলিয়ান কোন ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, ক্রেডিট মবিলিয়ার ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন, এই ক্রেডিট মবিলিয়ার ব্যাংকের ভূমিকা কি ছিল, এখানে কিন্তু শিল্পের উন্নয়নে কিন্তু অর্থ বিনিয়োগ, মেইনলি আমাদের মাথায় রাখতে হবে, অর্থ বিনিয়োগের জন্য কিন্তু শিল্পের উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং ব্যাংক অফ ফ্রান্স পুনর্গঠিত করলেন কে, সেই তৃতীয় নেপোলিয়ান। প্যারিস কমিউন কবে হয়েছিল, 1871-এ। এটা কি ছিল, জ্যাকোবিনদের শেষ বিদ্রোহ। এবং এটা দমন করা হলো কবে, 22 থেকে 29 মে, এই 7 দিন ধরে। এবং এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আর এই নেতৃত্ব কে দিয়েছিলেন অ্যাডলফ থিয়াস। ফরাসি ইন্দোচীন কবে গঠিত হচ্ছে, 1887-তে। এই সালগুলো আমরা দেখতে পারবো, এই ফ্রান্সের ক্ষেত্রে 1871-কে ফোকাস করতে হবে, 1887-কে ফোকাস করতে হবে, 1852-কে ফোকাস করতে হবে, আর 1830 থেকে 48-কে। তাহলে 1830 থেকে 48-কে প্রথম দেখতে লাগবে। 1852-তে আমাদের ক্রেডিট মবিলিয়ার ব্যাংক প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে।
1871 কিন্তু প্যারিস কমিউন হচ্ছে। আর মেইনলি 22 থেকে 29 মে এই 7টাতে, যেটাকে বলা হচ্ছে রক্তাক্ত মে সপ্তাহ, এটাও কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। প্যারিস কমিউন 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। এডিথ মোবিলিয়ার ব্যাংক 1 বা 2 নম্বরে আসতে পারে। তো এই পার্টগুলো আমাদের দেখতে হবে। ফরাসি ইন্দোচীন কবে গঠিত হচ্ছে, এটাও কিন্তু 1 নম্বরে আসার কিন্তু চান্স রয়েছে। ফ্রান্সের প্রথম রেলপথ কবে স্থাপিত হচ্ছে, মানে কোথা থেকে হচ্ছে, প্যারিস থেকে জেমেন পর্যন্ত, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আর বেলজিয়ামের ক্ষেত্রে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন, ইউরোপের ইংল্যান্ড নামে পরিচিত। এবং বেলজিয়ামে কয়লা লোহা সমৃদ্ধ অঞ্চলের নাম কি ছিল, ওয়ালমিয়া, এটাও গুরুত্বপূর্ণ। আর এখানে সবচেয়ে বড় কথা, বেলজিয়ামের ব্যাংকের নামটা কি ছিল, সোসাইটি জেনারেল ব্যাংক। সোসাইটি জেনারেল ব্যাংক এটা শিল্প স্থাপনে বড় ভূমিকা নিয়েছিল। কত খ্রিস্টাব্দ ছিল, 1822, বেলজিয়ামের ক্ষেত্রে 1822। আর রেলপথের ক্ষেত্রে আমরা কি দেখবো, ইংরেজ শিল্পপতিদের প্রচেষ্টায় করছে। এবং বেলজিয়ামের উপনিবেশ কি ছিল, যেটা আফ্রিকায় কঙ্গো, এই কঙ্গো কিন্তু বেলজিয়ামের উপনিবেশ ছিল, যার আবিষ্কার হচ্ছিলেন কে, স্ট্যানলি। এটা মাথায় রাখতে হবে। ষোড়শীয় অর্থমন্ত্রী কে ছিল, আগেই বললাম ক্যানন। জ্যাকোবিনদের নেতা কে ছিল, রোবসপিয়ার, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি। এবং সবচেয়ে বড় কথা, এর পরের দিন আমরা জার্মানি এবং রাশিয়া নিয়ে আলোচনা করব। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, বোঝা গেছে? তো যারা যারা এই ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর এই ভিডিওর কিছু অংশ যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো, অবশ্যই পেজটিকে ফলো করে দিও। কেউ কেউ যদি অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা পেড নোটস দিতে চাও, যারা বালুরঘাট এবং পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে, যারা অফলাইনে টিউশন করতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। এই নাম্বারেই অনলাইন এবং অফলাইন টিউশনের কিন্তু বুকিং চলছে, এবং এরই পাশাপাশি পেড নোট দিতে চাইলে কিন্তু এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সবাই খুব ভালো থেকো, এবং অবশ্যই ভিডিওগুলো দেখো। কোথাও বুঝতে না পারলে কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।